আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অনেক রিকোয়েস্টেড ভিডিও বানাবো, যেটা তোমাদের সাইট থেকে বেশ কয়েকবার চাওয়া হয়েছিল। আমি যদিও অনেক বছর আগে এটার উপর একটা ভিডিও বানাইছিলাম, বাট বর্তমানে আরও একটা ভিডিও বানাচ্ছি। সেটা হলো ইংলিশের, বিশেষ করে এইচএসসি ইংলিশের রিটেন আইটেমগুলোতে কিভাবে কোপ দিব। সো এইচএসসি ইংলিশের রিটেন আইটেমগুলো কী কী, যেমন প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল, কম্পোজিশন, এগুলা আসলে কিভাবে লিখলে টিচার আমাকে বেশি নাম্বার দেবে। তো চলো আমরা শুরু করি। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবা। দেখলে তুমি যখন নেক্সটে যেই পরীক্ষাটাই দিবা, একটু রুলসগুলো ফলো করে লিখলে দেখবা যে তোমার রিটেন পার্টটাতে নাম্বার ভালো আসতেছে। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমরা আসলে যে ইংলিশের রিটেন আইটেমে নাম্বার পাই না বা নাম্বার কম পাই, এটার মূল রিজনগুলা কি? এটার মূল রিজন আসলে একটা, এটাই গুড সাইড, এটাই ব্যাড সাইড। সেটা হলো বানায় লেখা। এটাই হলো মানে মূল কাহিনী আমাদের বাঙালির। এটা আমাদের গুড সাইড কেমনে, যে আমরা যে কোনো কিছুর উপর বানায় লিখি, এবং এটাই আমাদের ব্যাড সাইড, কারণ আমরা যখন বানায় লিখি সেটা পিওর পিস অফ শিট হয়। কারণ আমাদের মেজরিটির গ্রামাটিক্যাল বা রাইটিং নলেজ পিওর শিট। এই কারণে যখন দেখা যায় যে আমি কোনো কিছু একটা বানায় লিখি, সেটার মধ্যে অসংখ্য গ্রামাটিক্যাল ইরর্স থাকে এবং খুবই নন ইনফরমেটিভ হয়, জিবারিশ থাকে অনেক বেশি, কাজের ইনফরমেশন খুবই কম। ফলশ্রুতিতে টিচার যখন খাতাটা কাটে, যদি 10 মার্ক থাকে, আমি সর্বোচ্চ টাইনে টুনে 6 পাই। 8 জীবনেও চোখে দেখি নাই, আর 10 তো অনেক পরের কল্পনার কথা। যদিও ইংলিশ রিটেন আইটেমে ফুল মার্কস দেওয়ার ট্রেডিশন বাংলাদেশে নাই। যত ভালোই লেখো ইউ ক্যান গেট 9 অর 8, বাট টিপিক্যাল নাম্বার হলো 5 থেকে 6-এর মধ্যে, অর্থাৎ অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু বেশি টিচাররা স্ট্যান্ডার্ডাইজ নাম্বার দেয়। তো এখন আসলে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কী করবা? বানায় লিখবা না? উত্তর হলো 100% লিখবা, বাট বানায় লেখার কিছু শর্ত আগে শিখে নিতে হবে, এবং এর পরবর্তীতে আমরা আইটেম ওয়াইজ আগাবো কোন আইটেম কীভাবে লিখবো। বাট বানায় লেখার কিছু টিপস তোমাকে দিয়ে দিই, এটা একটু ভালো মতো মনোযোগ সহকারে শুনবা, তাহলে বানায় লিখলেও কাজের থাকবে। এক হলো ফরমেশন ঠিক রাখা। যদিও এটা নিয়ে সামনে আইটেম ওয়াইজ আরও কথা বলবো, বাট অ্যাপ্লিকেশন এক পাতায় লেখা, ইমেইলের ক্ষেত্রে একটা ছক থাকা, লেটারের ক্ষেত্রে কোন দিকে, ডান দিকে না বাম দিকে সেটা জানা, কম্পোজিশনের ক্ষেত্রে পয়েন্ট না লেখা, প্যারা করে লেখা, প্যারাগ্রাফের ক্ষেত্রে যখন আমি পরের পেজে যাব আগের পেজের লাইনটা শেষ না করে, এরকম কিছু প্রত্যেকটা আইটেম লেখার কিছু নিয়ম আছে। তোমরা কেউ মেজরিটি অফ দ্য টাইম এই নিয়মগুলো ফলো করো না, এবং এগুলা সাধারণত নিয়ম যদি ফলো না করা হয়, টিচার চাইলে 0 বসায় দিতে পারে, বা টিচাররা দয়া করে তোমাদেরকে এই নাম্বারগুলো দেয়। সো নেক্সট থেকে যখন তুমি কোনো গ্রামাটিক্যাল আইটেম, রিটেন আইটেম লিখতে যাবা, মেক শিওর ওটা যে কিভাবে লিখতে হয়, কোন দিকে তারিখ থাকে, কোন দিকে টু থাকে, ফ্রম থাকে, এই জিনিসগুলা জানে শুনে দেন আগাবা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো কাটাকাটি না করা। দেখো, একজন টিচার খাতা কাটে, একটা খাতা সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট। সো সে আসলে খুব বেশি পড়ে না, শুরুতে পড়ে, মাঝে পড়ে, লাস্টে পড়ে, দেন একটা ঠাক করে নাম্বার দেয়। 30 সেকেন্ডে একটা পুরা জিনিস পড়া যায় না। টিচার মেজরিটি অফ দ্য টাইম সাইজ, লেখার ধরন, হাতের লেখা দেখে জাজ করে ফেলে। এটা বাংলাদেশের না, পৃথিবীর সব জায়গার নিয়ম। কিন্তু তোমাদের একে তো হাতের লেখা শিট, তার উপরে কোনো একটা লেখা লিখছো, ধরো তুমি লিখছো ডিকশনারি, হ্যাঁ, ডিকশ এন না দিয়ে ই দিয়ে দিছো, ঠিক আছে? তো তুমি এবার কি করবে, এটা একটানে কাটবা না, তুমি কি করো, এই যে এরকম করে সুন্দর মতো গুটি গুটি করো, এবং এরকম কাটাকাটি তোমার খাতার মধ্যে বেশ কয়েক জায়গায় থাকে। তো ফলশ্রুতিতে তুমি টিচারের জায়গায় নিজেকে বসায় চিন্তা করো যে তুমি কি নাম্বার দিতে নিজেকে? উত্তর হলো না। সো কাটাকাটি অ্যাভয়েড করা। এরপরে আমাকে একজন টিচার বলছিল, আনাস, আমার এত বছর পড়াইতে পড়াইতে যে সুবিধাটা হয়েছে, যে আমি এখন কোনো একটা পেজ দেখতে পাইলে অটোমেটিক্যালি কেমনে জানি সবগুলো স্পেলিং মিস্টেক আমার চোখে ভাসে ওঠে, অটোমেটিক্যালি, আমাকে বেশি এফোর্টও দিতে হয় না। সো এই জিনিসটা তোমরা অসংখ্য পরিমাণে করো, যে ডিকশনারি, মেডিসিন, ডিজিজ, ডায়েরি, এই যে সিম্পল ওয়ার্ডসগুলো তোমরা স্পেলিং মিস্টেক করো, এবং টিচাররা পার স্পেলিং মিস্টেকে হয়তো বা 0.5 বা 1 করে কাটতে থাকে। 4টা স্পেলিং মিস্টেক করার পরে একে তো তোমার লেখার কোয়ালিটি ড্রপের জন্য তুমি 4 মার্ক খাইছো, আরও 4 মার্ক খাইলে তার নাম্বার থাকলো কত? সো স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে
আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হলো ইনফরমেটিভ রাইটিং। ইনফরমেটিভ রাইটিং এই জিনিসটা বাঙালি পারে না, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়ি, দিনাজপুর জেলা স্কুলে, স্যার তো বললো, আমি একবার রিয়ারেঞ্জে কম পাইছিলাম, তো স্যারকে যা জিজ্ঞেস করলাম যে স্যার আসলে ও রিয়ারেঞ্জে এত ভালো পাইলো, সরি রিয়ারেঞ্জ কেন বলতেছি, সামারি রাইটিংয়ে কম পাইছিলাম, তো স্যার আমি কম পাইলাম, ও তা আমার মতো করেই লিখছে, ওকে কেন আপনি সামারিতে বেশি নাম্বার দিলেন? তো বললো যে বাবা তুমি তোমার লেখাটা দেখো, তুমি কি করছো, সিন কম্প্রিহেনশনটা থেকে 5টা লাইন মার্ক করছো, 5টা লাইন হুবহু সিন কম্প্রিহেনশন থেকে তুলে দিছো, বাট ও যেটা করছে ওই 5টা লাইনকে একটু ডিফারেন্টলি নিজের মতো করে সাজায় লিখছে, সাজায় লেখে ওই স্টোরিটার একটা আউটলাইন বা একটা মোরাল দেওয়ার চেষ্টা করছে। সো এই জন্য ওরটা ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে। আবার এইম ইন লাইফ যে কম্পোজিশনটা আছে এটা তো ছোটোবেলা থেকে সবাই শিখছি, কি লিখি আমরা, হয় টিচার হব, না হয় ডাক্তার হব, গ্রামে যায় মানুষের সেবা করব। এই জিনিস স্যারেরা বিগত 20 বছর যাবৎ প্রত্যেকের কাছে পড়ে। তো আমাদের একজন স্যার আমাকে বললো, জানাস তুমি একটা ডিফারেন্ট কিছু লেখো, কমপ্লিট ডিফারেন্ট কিছু। আমি তখন মনে হয় কি জানি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট কিছু একটা লিখছিলাম, লিখে দিছিলাম পরীক্ষার খাতায়, আমি অনেক ভালো নাম্বার পাইছিলাম। তো যেটা দেখা যায় যে পপুলেশন প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, ঠিক আছে, ট্রাফিক জ্যাম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, অর্থাৎ ইট কিলস আ লট অফ আওয়ার টাইম, ইট হার্মস পিপল, এই যে নর্মাল রিপিটেটিভ লাইন্স যেগুলো বারবার স্টুডেন্টরা ইউজ করে এবং প্রত্যেকটা পরীক্ষার খাতায় টিচার পায়, তো যার কারণে যে এই লাইনগুলো লেখছে শুরুতে তাকে যদি টিচার 6 দিয়ে থাকে, তোমরা 100 জন্য যদি এই সেম টাইপের লেখা লিখে থাকো তোমরা প্রত্যেকে 6 পাবা। এই জন্য যেটা করতে হয় সেটা হলো ইনফরমেটিভ রাইটিং করতে হয়। উদাহরণটা কি, যে অ্যাডিং রেলেভেন্ট ইনফরমেশন, অ্যাডিং রেলেভেন্ট অবলিক রিসেন্ট ইনফরমেশন, ঠিক আছে, তারপরে অ্যাডিং রিসেন্ট অবলিক রেলেভেন্ট ইনফরমেশন, দেন হইলো আমাদের আরেকটা জিনিস দেখতে হয়, রাইটিং সামথিং নিউ। এই দুটো জিনিস একটু বুঝো। রেলেভেন্ট ইনফরমেশন কি, সেই টু সে আমি তোমাকে লিখতে বললাম যে আজকে যে দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া নিয়ে আমাকে একটা ছোট প্যারাগ্রাফ লিখে দাও। তো টিপিক্যাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এটা দিয়ে কমিউনিকেট করা যায়, দুনিয়াটা হাতের মুঠে হয়ে যায়, খুব কম খরচে হয়, খুব দ্রুত হওয়া যায়, ভিডিও কল করা যায়, যেটা আগে অসম্ভব ছিল, এই জিনিস সবাই লিখবে। হাউ অ্যাবাউট তুমি ওখানে একটা জিনিস অ্যাড করো যে এই 2024 সালে বাংলাদেশে স্টুডেন্টদের একটা আপরাইজিং হয়েছিল এবং সেই আপরাইজিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ছিল সবচেয়ে বড় সচেতনতার জায়গা। দেশের সকল নিউজ মিডিয়া আউটলেট যখন একটা মানুষের দ্বারা কন্ট্রোল ছিল, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় সবার ইউনিভার্সাল মিডিয়া আউটলেট। সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্রতিবাদ করে, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনটা পুরাপুরি ফুয়েলড হয়। তো এই যে একটা ছোট প্যারা যখন তুমি ওই জায়গাটাতে অ্যাড করবা, টিচার যখন পড়বে তখন নর্মালি নাম্বারটা বেশি আসবে। আবার যেমন ধরো তুমি সায়েন্টিফিক টেকনোলজি নিয়ে, ধরো তোমাকে মডার্ন ওয়ান্ডার্স অফ সায়েন্স নিয়ে একটা লিখতে বলছে, এখানে তুমি টিভি, ইন্টারনেট, কারেন্ট সবাই লিখবে। হাউ অ্যাবাউট ইউ অ্যাড এ প্যারা অ্যাবাউট এআই, চ্যাট জিপিটি নিয়ে লেখো, ডিপসিক নিয়ে লেখো, 4-5 লাইনের একটা প্যারা লেখো। খুব স্বাভাবিকভাবে তুমি টিচার হলে কি এই প্যারাটা পড়ে ভাবতা না এই স্টুডেন্টটা জানে? তো টিপিক্যাল রাইটিং থেকে বের হয়ে আসে রিলেভেন্ট ইনফরমেশন দেওয়া। ওই সেই চৌধুরী এন্ড হোসেন স্যারের প্যারাগ্রাফ, উনারা লেখছে আরও 20 বছর আগে, 20 বছর ধরেই চলতেছে। হাউ অ্যাবাউট ইউ অ্যাড সাম নিউ এলিমেন্টস টু ইউর রাইটিং, দেখবা অনেক বেশি নাম্বার পাচ্ছ। এরপরে রাইটিং সামথিং নিউ, এই যে এই ব্যাপারটা যে এইম ইন লাইফে নতুন কিছু লেখা, কম্পোজিশনে নতুন কিছু লেখা, ইট ডাজন্ট নিড টু বি ইউনিক অর একদম লাইক কমপ্লিটলি ডিফারেন্ট, বাট বেসিক সিম্পল জিনিসপাতি যেগুলো তুমি সোশ্যাল মিডিয়া বা রিয়েল লাইফে ইউজ করতেছো, এইগুলো এলিমেন্ট অ্যাড করার চেষ্টা করো, দেখবা তোমার রাইটিং ফার মোর বেটার হয়েছে। আর আরেকটা হলো রাইটিং ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, রাইটিং ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা বুঝো। এটা কি, যে অলওয়েজ দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এই লাইনটা দেখার দরকার নাই, এই লাইনই তো তুমি লিখবা কিন্তু একটু ডিফারেন্টলি লেখো। The government has already taken a few steps, just like building flyovers, automated traffic signals, but in my opinion, the government should focus on automizing our traffic lights in all the points in the country or in our roads. The traffic police should be more aware and relevant training
Programs should be designed to train them regularly. And from my own opinion or my experience, I have seen traffic polices exhausted and doing their duties from day to night in one person. How about we add shifts and add more personnel in each traffic points? That would greatly help reduce the traffic jam in our country. So এই যে সেম একটা লাইন, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এটাকে আমি আমার মতো করে একটু বাড়ায় চাড়ায় লিখলাম, কিছু রেলেভেন্ট ইনফরমেশন অ্যাড করলাম। অ্যান্ড তুমি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ টিচার বলো দেখি, তুমি আমাকে বেশি নাম্বার দিতে না? তোমাকে জাস্ট এই কাজটা করতে হবে। এবং এই জিনিসটা একদিনে হয় না। তোমরা যখন রাইটিংয়ের কথা বলো, এই যে ইনফরমেটিভ বা ক্রিয়েটিভ রাইটিং, ইট কামস উইথ প্র্যাকটিস। অর্থাৎ তোমাকে চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের বইটাই পড়তে হবে, হ্যাঁ, তারপরে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের বই নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু টিপিক্যাল ঝামেলাটা হলো ওই যে একটা হাদাম বই সবার কাছে আছে, কিন্তু কামের কাম কিন্তু পড়া হয় না। বাট একটা খুবই ক্রিয়েটিভ সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসছিলাম, সেটা হলো এই যে আমরা এখানে যতগুলো কথাবার্তা বললাম না, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় টোটাল একটা বই, যা কিছু কল্পনা করো, যত প্রকার মডেল, যত প্রকার আইটেম, এই একটা বইয়ের বাইরে ইনশাল্লাহ যাবে না। এবং তুমি যদি এখানকার রিটেন আইটেমগুলো একটু দেখো, এই যে এই জায়গায় স্টোরি কমপ্লিটিং সব কিছুই দেওয়া আছে, কিন্তু সুবিধাটা হলো এখানে যেগুলো বিগত বছরগুলোতে আসছে সেগুলোর অ্যান্সারগুলো আমরা দিছি বেটার ওয়েতে লিখে। এখন এখানে তোমার যে সুবিধাটা সেটা হলো, এতদিন কিন্তু তোমার কাছে মনে করো প্যারাগ্রাফ অসংখ্য ছিল, কিন্তু এখন মনে করো জাস্ট 5 পেজের মধ্যে তোমার এখানে কমপ্লিটিং স্টোরি হয়তো বা 50টা আছে। এই 50টার বাইরে কোনো প্রকার কোনো কমপ্লিটিং স্টোরি ইনশাল্লাহ আসবে না, আনলেস দ্য কোশ্চেন ইজ ইউনিক। সো তুমি যত প্রকার আইটেম লিখবা, প্র্যাকটিস করতে চাবা, সব কিছু এই বইতে আছে বিগত বছরের বোর্ডের ইংলিশ কোশ্চেনগুলো থেকে তুলে। এবং ইংলিশ কিন্তু মেজরিটি অফ দ্য টাইম ক্রিয়েটিভ কোশ্চেন কম হয়, রিপিটেটিভ কোশ্চেন বেশি হয়। এই বইটা কিন্তু কিনতে পারো। এই বইটা বর্তমানে আমাদের বেস্ট সেলার লিস্টের যে টপ 10টা বই, তার মধ্যে এই বইটা আমাদের পাবলিকেশন থেকে আছে। সো যারা ইংলিশের একটা অল অ্যারাউন্ড সলিউশন চাচ্ছ, এরকম ক্রিয়েটিভলি লিখতে চাচ্ছ, অন্যান্য অনেক পাবলিকেশন তুমি চেক আউট করতে পারো, বাট এই বইটা হবে তোমার সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে কমন উপযোগী। এবং তোমাদের 25 ব্যাচ 26 ব্যাচ বা যে সময় দেখতেছো সেই ব্যাচের কিন্তু আপডেটেড এই বইটার ভার্সন আছে। সো চেক দিস বুক আউট ফর গেটিং বেটার মার্কস অ্যাট রিটেন ইংলিশ। সো এই পার্টগুলো বুঝছো না? আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী পার্টটাতে যাই, সেটা হলো যে আমাদের একটু আইটেম ওয়াইজ কথাবার্তা বলি। আচ্ছা, আইটেম নাম্বার 1, সবচেয়ে বেশি আমরা কি লিখি বলো দেখি? প্যারাগ্রাফ। আমি এখন প্রত্যেকটা আইটেম নিয়ে একটু ছোট ছোট কিছু টিপস দিব। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি একটা এক্সট্রা কাজ করতাম, ওয়ার্ড কাউন্ট উল্লেখ করতাম। অর্থাৎ আমি প্যারাগ্রাফটা লেখার পরে লাস্টে যায় ওয়ার্ডস উল্লেখ করতাম। হ্যাঁ, যদি এটা রিয়েল হইতো না, ভুংভাং কিছু একটা বসায় দিতাম। অর্থাৎ ওয়ার্ড যে কটা 200টা চাইলে 200টাই বসাবে এমন না, ধরো 200টার জায়গায় 275, 235 এরকম কিছু একটা নাম্বার লিখবা, ঠিক আছে? এটা গেল। 2 নাম্বার প্যারাগ্রাফের ক্ষেত্রে ধরো তুমি 2 পেজ করে লিখবা, ঠিক আছে? এখানে তোমার টাইটেল থাকলো, এখান থেকে তুমি লেখা শুরু করলা। প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ, এক প্যারায় লিখতে হবে। সো তুমি যখন এখান থেকে লেখা শুরু করলা, চলতেছে চলতেছে চলতেছে, এই পেজ কিন্তু তোমার শেষ। তুমি যদি এইখানে একটা লাইন শেষ করে দাও, শেষ করে পরে আবার এইখান থেকে আবার এই জায়গা থেকে শুরু করো পরের পেজে, হ্যাঁ, ধরো এখানে এসে তোমার শেষ হয়ে গেল, এটা হলো পেজ 1, এটা হলো পেজ 2, তাহলে কিন্তু তুমি টোটাল প্যারাগ্রাফে আলটিমেটলি পাবা 0, কারণ এটা অ্যালাউড না, তুমি এটাকে 2 প্যারা করে ফেলছো। সো তোমাকে যেটা করতে হবে, ধরো এখানে পরের লাইনটা শুরু হয়েছে দি দিয়ে, হ্যাঁ, সো এই দিটা এখানে রাখতে হবে। অর্থাৎ যেই পেজ থেকে শেষ করবা, পরের পেজে যাওয়ার আগে ওখানে লাইনটা শেষ করা যাবে না কোনোভাবে, দি দিতে হবে। এবং দি দিয়ে দি গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এরকম। অর্থাৎ তোমাকে লাইনটা লাস্ট পেজে শেষ করা যাবে না, লাইনটা ওখানে থাকে, এই দিক থেকে আসে শেষ হবে। এবং প্যারাগ্রাফে প্রথম কথা হলো, কখনোই কোনোভাবে প্যারা করা যাবে না, প্যারা করা যাবে না, ভুলেও না, ভুলেও না, তাহলে একদম টোটাল 0 দিবে। গেল। এরপরে আসি আমরা আমাদের, আরে কি রে বাবা, এটা আমার হাত দিয়ে, এটা তো ঝামেলা দেখতেছি। এরপরে আমরা শিখবো হলো লেটার। লেটার নিয়ে একটু কথাবার্তা বলি। লেটার নর্মালি 2 পেজে লিখতে হয়। লেটার কয় পেজে লিখতে হয়? সাধারণত 2 পেজে লিখতে হয়। ম্যান্ডেটরিলি অবশ্যই একটা খাম অ্যাড করবাই, এটা বলুক না বলুক, কে কি বলুক শুনবো না। তারপরে এই যে এইখানে কি কি থাকে, তারপরে এইদিকে কি কি থাকে,
তারপরে কি ফ্লোতে আসে এগুলা তোমরা জানো, এটা আমার বলার দরকার নাই। এখন 2 পেজে লেখার ক্ষেত্রে প্রথম হলো মনে রাখবা তোমাকে অবশ্যই খামটা দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখবা, অবশ্যই অবশ্যই এই জায়গায় যখন লেখাগুলো লিখবা লেটারের, হ্যাঁ, ট্রাই টু রাইট সামথিং নিউ। ঠিক আছে, তোমার বাপের কাছে টাকা চায় লেখো, একটা টিউবওয়েল চায় লেখো, যা লেখো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে লেখাগুলা লেটারের ক্ষেত্রে একটু ইনফরমেটিভ লেখার চেষ্টা করবা। আরেকটা প্রো টিপ হলো যে ধরো তুমি লেটার 2 পেজে লিখবা, হ্যাঁ, তো খাতার কিন্তু পেজ এই পেজ হয়ে এখানে যাওয়া যায়, মানে ধরো এই পেজে শুরু করছি এখানে যা শেষ হলো, কিন্তু গুড প্র্যাকটিস হলো তোমার এইখানে শুরু না করা, এই পেজে শুরু করবা আর এই পেজে যাবা, অর্থাৎ টিচার যখন খাতাটা খুলবে টিচার এইখানে আসবে, এক নজরে পুরা লেটারটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রো টিপ কি? অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রো টিপ হলো অবশ্যই অবশ্যই এটাকে এক পেজে লিখতে হবে, 100%, কোনোভাবে এক পেজের বাইরে যাওয়া যাবে না। এবার আসি আমরা প্রো টিপ দিয়ে কিছু কম্পোজিশন নিয়ে। কম্পোজিশনের ক্ষেত্রে আগে কিন্তু পয়েন্ট লিখতে হইতো, যে ইন্ট্রোডাকশন, তারপরে হলো কনক্লুশন, ডেসক্রিপশন, হ্যান ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, এভরিথিং, কোনো কিন্তু পয়েন্ট করা যাবে না। কম্পোজিশন কি? প্রত্যেকটা পয়েন্ট হবে একটা করে প্যারা। তো তুমি যেটা করবা প্যারার সংখ্যা বাড়াবা, টিচার কিন্তু প্যারা গনে, রচনাতে যেমন তোমার পয়েন্ট গুণে নাম্বার দেয়, কম্পোজিশনে প্যারা গুনবে। সো প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবা, বেশ কিছু সংখ্যক প্যারা দিবা। এবং সাধারণত ধরো কম্পোজিশন 200 ওয়ার্ডে বলতেছি, সব কিছু বিশ্বাস করবো না, 200 ওয়ার্ড মানে 2 পেজ লিখলে কিন্তু নাম্বার 0 বসায় দিবে, 0 বসা না বসালেও 4-5 মার্ক দিবে, বেশি মার্ক দিবে না। কম্পোজিশন অ্যাটলিস্ট 3 থেকে 4 পেজ যাবা, 3 to 4 পেজ মিনিমাম। আবার এটাকে আবার বাড়ায় আবার 6-7 পেজে যায়ও না, হ্যাঁ, বা 10 পেজ লিখতে যাও না, 3 থেকে 4 পেজ বা 5 পেজ মোর দেন ইনাফ। ঠিক আছে, কিন্তু 3 পেজের নিচে কখনো যাতে কম্পোজিশন না লেখো, কিন্তু 10 পেজের উপরে আবার যায়ও না, 10 পেজে লিখলে কিন্তু আবার নাম্বার কমাই দিবে। সো একটা সুইট স্পট লাগবে, এবং কম্পোজিশনের ক্ষেত্রেও ওয়ার্ড কাউন্টটা মনে রাখবা। আর তুমি যখন কম্পোজিশন বাসায় পড়বা, ধরো আমাদের বই থেকে তুমি কম্পোজিশন পড়তেছো, রিটেন আইটেম, হ্যাঁ, সো এই যে কোনো বই থেকে কম্পোজিশন যখন তুমি পড়বা দেখবা যে ওদের ওখানে প্যারাগুলা ইনফরমেশনগুলো অনেক কম। সো তুমি বেশ কিছু প্যারা নিজের থেকে অ্যাড করবা, যেমন আমরা রচনার পয়েন্ট বানাই না, হ্যাঁ, ঠিক তেমনই কম্পোজিশনের পয়েন্ট বানাবা, মিনিমাম 10টা পয়েন্ট বানাবা। তুমি পয়েন্ট যদিও পরীক্ষার হলে লিখবা না, কিন্তু পয়েন্ট কিন্তু লিখবা না, ওই পয়েন্টটার উপরে তুমি ব্যাখ্যা করে একটা প্যারা আনবা। সো অ্যাটলিস্ট তোমার 10টা প্যারা থাকবে খাতার মধ্যে, এবং অ্যাটলিস্ট 10টা পয়েন্ট তোমাকে মাথায় রেডি করে কম্পোজিশনগুলো পড়বা। সো এই যে আমার ওভারঅল আলোচনা রিটেন আইটেম নিয়ে। বাকি রিটেন আইটেমগুলোর মধ্যে যেমন কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যদি আমি একটু বলি, স্টোরির ক্ষেত্রে একটু বলে দিই, এটা আমরা মিস করতেছি। স্টোরির ক্ষেত্রে ধরো তোমার শুরুতে তো একটা ধরো দিয়ে দেয় যে সে টু সে, এটা হলো তোমার স্টোরি, এখানে তোমার কিছু লাইন দেওয়া আছে, তারপর বলছে যে কমপ্লিট করো এখান থেকে। সো অনেকে আছে এটা তুলে না, তুমি অবশ্যই স্টোরিটার এইখান থেকে তুলবা, এই পুরাটা তুলবা, তুলে এবার এইখান থেকে ধরো একটা ডিস্টিংশন দিতে পারো যে একটা প্যারা দিয়ে এইখান থেকে তুমি তোমার বাকি স্টোরিটা কমপ্লিট করবা। ঠিক আছে, এখন চাইলে অবশ্যই স্টোরিতে ম্যান্ডেটরিলি একটা টাইটেল দিবা, স্টোরিটার সাথে রিলেভেন্ট একটা টাইটেল দিবা। মেজরিটি অফ দ্য টাইম কমপ্লিট স্টোরি জানা গল্পই আছে, হ্যাঁ, গোল্ডেন গুস বা ওই যে আমি কাউরে খুঁজা পাইছি, রবার্ট ব্রুসের কাহিনী, এগুলাই তো আসে। তো এখানে টাইটেল অবশ্যই দিবা, এবং লাস্টে একটা প্রোটিপ হইলো অবশ্যই স্টোরিটার একটা মোরাল লিখবা। এখন তুমি চাইলে মোরাল পয়েন্ট দিয়ে স্টোরিটা থেকে কি শিখলা সেটা দিতে পারো, অথবা স্টোরিটার লাস্টে একটা প্যারা দিতে পারো, একটা প্যারা দিয়ে ওখানে তুমি লিখলা যে দিস স্টোরি টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ রেজিলিয়েন্স, দ্যাট ফ্রম রবার্ট ব্রুস উই ক্যান লার্ন দ্যাট উই শুড নেভার গিভ আপ ইন লাইফ। এই টাইপের কথাবার্তা দিয়ে আমরা একটা মোরাল অবশ্যই দিব, প্রত্যেকটা স্টোরিতে ম্যান্ডেটরিলি একটা মোরাল দিবা। হ্যাঁ, চাইলে তুমি পয়েন্ট আকারে লিখতে পারো, অথবা নর্মালি মোরাল আকারে লিখতে পারো। ঠিক আছে, তো এই যে ওভারঅল আমি ট্রাই করলাম তোমাদের রিটেন আইটেমটা কভার দেওয়ার জন্য। রিটেন আইটেমে নাম্বার অনেক বেশি ভ্যারি করানো পসিবল না, যদি তুমি ভালো নাম্বার চাও, প্লাস পেতে চাও, এই নাম্বারগুলো যথেষ্ট জরুরি। কারণ বাকি আইটেমগুলা ধরো তুমি অন্য যে কোনো গ্রামাটিক্যাল আইটেমস বলো, সিন কম্প্রিহেনশন বলো, এই বইটা থেকে তুমি যদি প্র্যাকটিস করে এই বইয়ের বাইরে কোশ্চেন যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, কিন্তু রিটেন আইটেমের ক্ষেত্রে কোশ্চেন যদি এই বইয়ের ভিতর থেকেও আসে, ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কত মার্ক ক্যারি করতে চাও। আজকের ভিডিওতে এটুকুই ছিল। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিউএনএ কম্বাইন্ড ইংলিশ বইটা অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে, বর্তমানে ডিসকাউন্ট চলতেছে,
অর্ডার করে তুমি ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন জিতে নিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।